এখন আপনাদের আমরা শোনাচ্ছি ফেলুদা অ্যাডভেঞ্চার কাহিনী দার্জিলিং জমজমাট। আজকে আপনাদের শোনাবো গল্পের তৃতীয় পর্ব। জটায়ুর কাহিনী অবলম্বনে পুলক ঘোষাল সিনেমা তৈরি করছেন। সেই সুবাদে 3 মাস্কেটিয়ার্স অর্থাৎ ফেলুদা, তোপসে আর লালমোহন বাবু দার্জিলিংয়ে এসেছেন। বিরূপাক্ষ মজুমদারের সাথে আলাপ হওয়ার পর ফেলুদারা তার বাড়ি যান। সেখানে গিয়ে তার আশ্চর্য ক্রাইম নিউজ কালেকশনের খাতা দেখেন এবং বিরূপাক্ষবাবু তাদের আরও জানান যে ব্যাংকে কর্মরত থাকাকালীন তাদের ব্যাংকে 1.5 লাখ টাকা তছরূপ করে পালায় ভি বালাপোরিয়া নামক এক ব্যক্তি। জটায়ুকে পুলক ঘোষাল অনুরোধ করেন একটি ছোট্ট চরিত্রে অভিনয় করতে। সেই চরিত্রটি হল ভিলেনের রাইট হ্যান্ড ম্যান অঘোরচাঁদ পাটলিওয়ালার। সেই দিনই বিকেলে ক্যাভেন্ডার্সে হট চকলেট খাওয়ার সময় ফেলুদাদের সাথে আলাপ হয় বিরূপাক্ষ বাবুর প্রতিবেশী হরিনারায়ণ মুখার্জির সাথে। ভাবে ভাবে তিনি জানান দিয়ে যান যে তিনি বিরূপাক্ষ বাবুর জীবনের কিছু গোপন রহস্য জানেন। তারপর শুনতে থাকুন। পরদিন ব্রেকফাস্ট শেষ করতে না করতেই পুলক ঘোষালের কাছ থেকে গাড়ি নিয়ে লোক এসে গেল লালমোহন বাবুর জন্য। আগের দিন রাত্রে ফেলুদার কাছে তালিম নিয়ে লালমোহন বাবু তার 3.5 লাইন ডায়লগটা তৈরি করে নিয়েছিলেন। যে লোকটি তাকে নিতে এলো সে বাঙালি, নাম নীতিশ সোম। সে বলল আজ প্রথম দিন, তাই শুটিং আরম্ভ হতে হতে 12টা হবে, কিন্তু লালমোহন বাবুর মেকআপ আছে, তাই তাকে আগে প্রয়োজন। জামা কাপড়ের কথা পুলকবাবু আগেই বলে দিয়েছিলেন ফোন করে। লালমোহনবাবু নিজের কোট প্যান্টই পরবেন, তবে কি রঙের সেটা এখনো ঠিক হয়নি। তাই তিনি সঙ্গে যা এনেছেন সবই নিয়ে যেতে হবে। আমিও যেতে চাই শুনে নীতিশবাবু বললেন, আপনি বরং 11টা নাগাদ আসবেন, ততক্ষণে আমাদের তোড়জোড় প্রায় শেষ হয়ে যাবে। তাছাড়া আজ তো মোহরম, তাই একটা ছোট্ট অনুষ্ঠান আছে, সেটা 11টা এলে দেখতে পারবেন। আপনি দুপুরবেলার লাঞ্চটাও না হয় আমাদের সঙ্গেই করবেন, হোটেল থেকে প্যাকড লাঞ্চ আসবে। 8:30টার মধ্যেই একটা সুটকেস নিয়ে দুগ্গা বলে লালমোহনবাবু বেরিয়ে পড়লেন। আমি আর ফেলুদা 9টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজ আমরা একটু জালাপাহাড় রোড দিয়ে হাঁটবো। ফেলুদা বলল, দার্জিলিংয়ে এসে সকালটা হোটেলে বসে থাকা কোনো মানে হয় না। আজকের দিনটাও রোদ ঝলমল। উত্তরে কাঞ্চনজঙ্ঘা মাথা তুলে দাঁড়িয়ে আছে। ম্যালের বেঞ্চিতে লোক ভর্তি, কারণ পুজোয় অনেক চেঞ্জার এসেছে। আমরা ঘোড়া স্ট্যান্ডটা ছাড়িয়ে জালাপাহাড় রোড দিয়ে হাঁটতে লাগলাম। ফেলুদা সিগারেট খাওয়া অনেক কমিয়ে দিলেও ব্রেকফাস্টের পর একটা না খেয়ে পারে না। একটা চারমিনার ধরিয়ে দৃশ্য দেখতে দেখতেই আমাকে প্রশ্ন করলো, হালচাল কিরকম বুঝছিস? আমি বললাম, এখনো পর্যন্ত বিরূপাক্ষ মজুমদারকেই সবচেয়ে ইন্টারেস্টিং লোক বলে মনে হচ্ছে। সেটা ঠিক, অবশ্যই তার একটা কারণ হচ্ছে যে একমাত্র এই ভদ্রলোক সম্বন্ধেই আমরা বেশ কিছু তথ্য জেনেছি, আর সেগুলো খুবই ইন্টারেস্টিং। যে লোক দিনে ঘুমোয় আর রাতে জাগে, যে লোক গরম গরম খবর কাগজ থেকে কেটে খাতায় সেঁটে রাখে, যে বলে তার জীবনে একটা রহস্য আছে কিন্তু সেটা প্রকাশ করতে চায় না, আর যে একটা মহামূল্য জিনিস সিন্ধুকে না রেখে তার ঘরে তাকে রাখে, তাকে কোনো মতেই স্বাভাবিক মানুষের পর্যায়ে ফেলা চলে না। ওর ছেলে তো প্রায় কথাই বলেন না। আমার কাছে ভদ্রলোককে বেশ রহস্যজনক বলে মনে হলো। ভাবটা যেন বেশি কথা বললে কোনো রহস্য প্রকাশ পেয়ে যাবে, তাই সামলে চলছি। আর রজতবাবু, তোর কি মনে হলো? মনে হলো যে লোকটার চোখ খারাপ, কিন্তু চশমা নেয়নি। একটা মোড়ায় ধাক্কা খেলেন, দেখলে না? এক্সেলেন্ট, একদম ঠিক বলেছিস। চশমাটা হয়তো ভেঙেছে, আর মাইনাস পাওয়ার তাতে সন্দেহ নেই। অর্থাৎ দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস পায়। তা না হলে ঠিকঠাক খাতাগুলো আনতে পারতো না। আর বম্বের হিরো আর ভিলেন? তোর কি মনে হয় আজকে তোর পরীক্ষাই হোক? কাল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। কি? লালমোহনবাবু যখন নদু মল্লিকের পাখওয়াজের বোলটা বলছিলেন, তখন রায়না আর ভার্মা
দুজনের কোণেই হাসি দেখা দিল। এটাও দুর্দান্ত বলেছিস। তার মানে কি ওরা বাংলা জানে? আসলে বম্বের ফিল্ম জগতে এত বাঙালি কাজ করে যে বাংলাটা অল্প বিস্তর অনেকেই বুঝতে পারে, বলতে না পারলেও। ওদের দুজনকে দেখে মিস্টার মজুমদার একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, সেটা লক্ষ্য করেছিলেন নিশ্চয়ই? তা তো বটেই। অবশ্যই মিস্টার মজুমদারের মনটা যেন মাঝে মাঝে অন্যদিকে চলে যায়, তাই না? হ্যাঁ, লোকটা সবসময় যেন কিছু একটা ভাবছে। সেটা হয়তো বোঝা যাবে ওর সম্বন্ধে গুজবটা কি সেটা জানি। আমরা প্রায় 1.5 ঘন্টা ঘোরার পর হোটেলে ফিরলাম। ফেলুদা বলল, তুই আজ মনের আনন্দে শুটিং দেখিস, আমার কথা চিন্তা করিস না। আমি ভাবছি একবার অবজারভেটরি হিলটার মাথায় ঘুম ফাটা দেখে আসবো। আমি ঠিক সময় 11:30টায় বেরিয়ে 20-25 মিনিটে নয়নপুর ভিলায় পৌঁছে গেলাম। ফটফট শব্দ শুনে বুঝলাম যে জেনারেটর চালু হয়ে গেছে, কিন্তু সেটা যে কোথায় রাখা হয়েছে তা বুঝতে পারলাম না। আমাকে দেখে ওদের দলের একজন এগিয়ে এসে ভেতরে ডেকে নিয়ে গেল। এই দিকটা বাড়ির দক্ষিণ দিক, এই দিকে কাল আসেনি। একটা ঘরের মধ্যে কাজ হচ্ছে, সেখানে জোরালো স্টুডিওর আলো জ্বলছে। জানলা বন্ধ করে বাইরে থেকে দিনের আলো আসার পথ বন্ধ করে দিয়েছে। বুঝলাম দৃশ্যটা বোধহয় রাত্রের দৃশ্য, যদিও তোলা হচ্ছে দিনের বেলায়। কিন্তু আমাদের জটায়ু কোথায়? ও মা, ওই তো ভদ্রলোক। কিন্তু প্রথমে দেখে একেবারেই চিনতে পারিনি। দাড়ি আর পরচুলায় চেহারা এত বদলে গেছে, দিব্যি ভিলেন ভিলেন লাগছে ভদ্রলোককে। আমাকে দেখতে পেয়ে চেয়ার থেকে উঠে এগিয়ে এসে বেশ ভারী কি চালে জিজ্ঞেস করলেন, কি মনে হচ্ছে, চলবে? আমি ভদ্রলোকের চেহারার তারিফ করে বললাম, আপনার কথাগুলো মনে আছে তো? আলবাত। ভীষণ কনফিডেন্সের সঙ্গে বললেন ভদ্রলোক। অন্য একটা সোফায় বসে মহাদেব বর্মা তার গোফে চারা দিচ্ছিলেন। এবার পুলক ঘোষালের গলা পেলাম, লালুদা। লালমোহন বাবু তাড়াতাড়ি গিয়ে তার চেয়ারে বসলেন। আমি একটা সুবিধার জায়গা বেছে নিয়ে সেখান থেকে দাঁড়িয়ে দেখতে লাগলাম। পুলক ঘোষাল এবার লালমোহন বাবুর সামনে দাঁড়িয়ে হাত পা নেড়ে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। লালুদা, আপনি প্রথমে বুক পকেট থেকে একটা চুরুট বের করে মুখে পুরবেন, সেই সঙ্গে মহাদেবও একটা সিগারেট মুখে নেবে। তারপর আপনি পকেট থেকে দেশলাই বের করে মহাদেবের সিগারেটটা ধরিয়ে দেবেন। তারপর নিজের চুরুটটাও ধরাবেন। তারপর চেয়ারে হেলান দিয়ে বসবেন। তখন আমি ইয়েস বলবো, তাতে আপনি চুরুটের ধোঁয়া ছেড়ে আপনার প্রথম কথাটা বলবেন। এরপরেই শট শেষ। এই শটটা কিন্তু প্রধানত আপনারই শট। ক্যামেরা আপনার মুখেই দেখছে, আর মহাদেবের দেখছে পিঠ। বুঝেছেন? ইয়েস। এই এই তবে একটা কথা, বলুন। ওই দেশলাইটা জ্বলবে তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে টাটকা, আজ সকালেই কেনা। ভেরি গুড। মিনিট খানেক আরো আমড়া গাছের পর শট আরম্ভ হলো। ক্যামেরা আর সাউন্ড চালু হলো, আর পুলকবাবু বলে উঠলেন, অ্যাকশন। লালমোহন বাবু মুখে চুরুট পুরলেন ঠিকই, কিন্তু দেশলাইটা ধরাতে গিয়ে বারুদের দিকটা হাতে ধরে উল্টো দিকটা ঘষতে লাগলেন দেশলাইয়ের গায়ে। খচ 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 খচ, দেশলাই আর জ্বলে না। এদিকে ক্যামেরা চলেছে ঘর ঘর শব্দ করে। কাট কাট, চেঁচিয়ে উঠলেন পুলক ঘোষাল। লালুদা, আপনার বোধহয়। সরি ভাই, ভেরি সরি। এবার আর ভুল হবে না। দ্বিতীয়বার অবশ্যই চুরুট আর সিগারেটটা ঠিকই জ্বলল, কিন্তু চুরুটের টানটা একটু বেশি মাত্রায় হওয়াতে লালমোহন বাবু বিষম খেয়ে শটটা নষ্ট হয়ে গেল। আর পুলক ঘোষালকে আবার চেঁচিয়ে বলতে হলো, কাট কাট। 3 বারের বারে আর কোনো ভুল হলো না। ওকে বলে চেঁচিয়ে উঠলেন পুলক ঘোষাল, আর সকলে লালমোহন বাবুকে তারিফ করে হাততালি দিয়ে উঠল। আশ্চর্য এই যে আরো 5 ঘন্টা লালমোহন বাবুকে নিয়ে কাজ হলো, আর তার মধ্যে ভদ্রলোক একটাও ভুল করলেন না। এর মধ্যে অবশ্যই ভদ্রলোককে 2 বার বাথরুম যেতে হয়েছিল। সেটা শীতের জন্য হতে পারে,
আবার নার্ভাসনেসের জন্য হতে পারে। মোট কথা, পুলক ঘোষাল স্যাটিসফাইড। কাল আবার সেম টাইমে লোক যাবে কিন্তু। লোক যাওয়ার কোনো দরকার ছিল না ভাই, আমি এমনিই চলে আসতাম। না না, তা কি করে হয়? আমরা সকলের জন্যই লোক পাঠাই, ওটা আমাদের একটা নিয়ম। লালমোহন বাবুর মেকআপ তুলতে লাগলো 10 মিনিট। তারপর প্রোডাকশনের একটা জিপে করে আমরা হোটেলে ফিরে এলাম। নিজের ঘরে না গিয়ে আমাদের ডাবল রুমে এসে লালমোহন বাবু বিছানায় চিৎপাটা হয়ে শুয়ে পড়লেন। আমি ফেলুদাকে বলে দিলাম লালমোহন বাবুর কাজ খুব ভালো হয়েছে, আর সকলে তারিফ করেছে। বাহ, তাহলে আর কি, তাহলে তো বাজিমাত, একটা নতুন দিক খুলে গেল। এবার আর শুধু রহস্য রোমাঞ্চ উপন্যাসিক নয়, চলচ্চিত্র অভিনেতাও বটে। লালমোহন বাবু এতক্ষণ চোখ বুজে পড়েছিলেন। হঠাৎ চোখ খুলে উঠে বসে ফেলুদার দিকে চেয়ে বললেন, এই দেখছেন, এই আরেকটু হলেই ভুলে যাচ্ছিলাম, আপনাকে একটা অত্যন্ত জরুরি কথা বলার আছে। কি ব্যাপার? শুনুন মন দিয়ে। আজ ঠিক 1:30টায় লাঞ্চ হয়েছে। আমি সেই ফাঁকে টুক করে একটা স্মল ওয়ার্ক সারতে গিয়েছিলাম বাথরুমে। ওই বাড়ির দক্ষিণে আমাদের কাজ হচ্ছে, তো সেই দিকেই বাথরুমটা আছে। কিন্তু তার ভেতর এরা শুটিংয়ের সব মালপত্র রেখেছে, তাই আমাকে যেতে হলো ওই উত্তর দিকে, অর্থাৎ যেদিকে মিস্টার মজুমদার থাকেন। ওই প্রোডাকশনের ছোকরাই আমাকে বাথরুমটা দেখিয়ে দিল, আর আমিও গেলুম। এটা একটা আলাদা বাথরুম, ওই বেডরুমের সঙ্গে অ্যাটাচ নয়। আমি কাজ সেরে হাত ধুয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বাইরে এসেই কাছের কোনো একটা ঘর থেকে শুনি মিস্টার মজুমদারের গলা। ভদ্রলোক কাকে যেন কড়া গলায় শাসনের সুরে বলছেন, ইউ আর আ লায়ার, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। যদিও গলার স্বরটা একটু চাপা, কিন্তু তাতে যে ঘোর বিরক্তি প্রকাশ পাচ্ছিল তাতে কোনো সন্দেহ নেই। বাংলায় বললেন কথাটা? ওই ঠিক আমি যেমন বললাম, প্রথম অংশ ইংরেজি আর বাকিটা বাংলা। তার মানে ভদ্রলোক তখনও ঘুমননি? না, কারণ কাল যখন লাঞ্চ ব্রেক হয় তখনও ভদ্রলোককে দক্ষিণের বারান্দায় দেখেছি। উনি শুটিং দেখতে এসেছিলেন। সকালে আমার সঙ্গে কথাও হয়েছে। উনি 1:30টায় বড়িটা খান, তারপর ঘুমান। আমি যখনকার কথা বলছি তখন তো 1:30 হয়ে গেছে। ভদ্রলোকের কথার উত্তরে অন্য লোকটি কিছু বললেন না? বলে থাকলেও সেটা এত চাপা গলায় যে আমি শুনতে পাইনি। আমার আবার তখন তাড়া, লাঞ্চ রেডি, তাই আর অপেক্ষা না করেই চলে এলুম। কিন্তু মিস্টার মজুমদারি যে কথাটা বলেছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই মশাই। তার মানে রজত বোস না হলে নিজের ছেলে সমীরণ মজুমদারকে কথাটা বলেছেন। তবে একটা কথা কিন্তু বলতেই হয় মশাই, এইসব বোম্বাই অভিনেতাদের বিষয়ে যত কিছু শোনা যায় আসলে তত কিছু নয়। এটা কেন বলছেন? এই তো লাঞ্চের পর রায়নার সঙ্গে একটা শট ছিল, তা সেটা ঝগড়ার ভুলের জন্য 5 বার করে নিতে হলো। সামান্য ডায়লগ, তবু বারবার ভুল করছে। ওরকম হয়েই থাকে, সেরা অভিনেতারাও হঠাৎ হঠাৎ নার্ভ ফেল করতে পারে। ওই যেটুকু নার্ভাসনেস ছিল আজ সম্পূর্ণ কেটে গেছে, আর কোনো ভাবনাই নেই মশাই। বজ্রপাতটা হলো পরের দিন। তবে আসল ঘটনাটা সরাসরি না বলে আগের দিনটা কিভাবে গেল সেটা বলি। দিনটা মেঘলা, তাই কাঞ্চনজঙ্ঘা রয়েছে আড়ালে। আমি ফেলুদার সঙ্গে সকালে বেরিয়ে একটু কেনাকাটা সেরে বার্চ হিল রোড দিয়ে খানিকটা দূর বেরিয়ে 11টা নাগাদ রওনা দিলাম নয়নপুর ভিলায়। গতকাল রাত্রেও ফেলুদা লালমোহন বাবুকে তালিম দিয়েছে। এবারে 3:30-এর জায়গায় সব শুদ্ধ 5 লাইন ডায়লগ। আজ আর চুরুট সিগারেট ধরানোর ব্যাপার নেই, তাই সেদিক থেকে বাঁচোয়া।
লালমোহন বাবুর 7টা শট ছিল। 9:30 কাজ আরম্ভ হয়েছে। 2:30 লাঞ্চ ব্রেক হয়েছে। লাঞ্চের আগে 4টে, পরে 3টে শট হয়ে 4:30 সময় লালমোহন বাবু ফ্রি হয়ে গেলেন। পুলক ঘোষাল বলল, জিপের ব্যবস্থা আছে লালুদা, আপনি এনি টাইম চাইলে চলে যেতে পারেন। এই আজ যখন তাড়াতাড়ি শেষ হলো তখন ভাবছি হেঁটেই বাড়ি ফিরব, গাড়ির দরকার নেই। জাস্ট অ্যাজ ইউ লাইক। পুলক ঘোষাল চলে গেলে পর লালমোহন বাবু বললেন, এই এদের চাটা বেশ ভালো, এক্ষুনি চা দেবে, সেটা খেয়েই বেরিয়ে পড়ব। 1.5 মাইলের ওপর রাস্তা, তাই চা খেয়ে 5টা নাগাদ বেরিয়ে হোটেল পৌঁছতে পৌঁছতে 5:30 হয়ে গেল। ঘরে ঢুকেই দেখি ফেলুদা গায়ে জ্যাকেট চাপাচ্ছে। বেরোচ্ছ নাকি? আমি জিজ্ঞেস করলাম। ফেলুদা আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তোরা ছিলি না ওখানে? তোরা শুনিসনি? আমরা তো আধ ঘন্টা হলো বেরিয়েছি, তখন পর্যন্ত তো কিছু শুনিনি। কি ব্যাপার? মিস্টার মজুমদার খুন হয়েছেন। হ্যাঁ? আমরা দুজনেই সমস্বরে চেঁচিয়ে উঠলাম। ভদ্রলোক 12:30 নাগাদ আমাকে ফোন করেছিলেন। বললেন আমার সঙ্গে জরুরি কথা আছে, সেটা সন্ধ্যায় এসে আমাকে বলবেন, আর তারপরেই ব্যাপার। তুমি খবর পেলে কি করে? ওর ছেলে ফোন করেছিলেন এই 5 মিনিট আগে। পুলিশে খবর দিয়েছে, কিন্তু আমাকেও যেতে বললেন। 5টার পরেও ভদ্রলোকের ঘুম ভাঙছে না দেখে সমীরণবাবু ওর ঘরে ঢোকেন। বাবাকে কিছু একটা বলার ছিল। দরজাটা কেবল ভেজানো ছিল। মিস্টার মজুমদার ছিটকিনি লাগাতেন না কখনো। ঢুকে দেখেন রক্তাক্ত কাণ্ড, বুকে ছোড়া মেরেছে ঘুমন্ত অবস্থায়। ওর বাড়ির ডাক্তার এসে বলে গেছেন ছুরির আঘাতেই মৃত্যু হয়েছে। শুটিং অবশ্যই বন্ধ হয়ে গিয়েছে এবং স্বভাবতই কিছুদিন বন্ধ রাখতে হবে, কারণ পুলিশ তদন্ত করবে। যাই হোক, আমি তো চললাম। তোরা কি থাকবি না আমার সঙ্গে যাবি? থাকবো কি, এরপরেও কি থাকা যায়? চলুন বেরিয়ে পড়ি। আমরা 3 জন যখন নয়নপুর ভিলায় পৌঁছলাম তখন 6:15। চারিদিক অন্ধকার হয়ে গেছে। আকাশে মেঘ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। শুটিংয়ের দল সকলেই রয়েছে। পুলক ঘোষাল কাছেই ছিলেন। আমাদের দেখে এগিয়ে এসে বললেন, কি বিশ্রী ব্যাপার বলুন তো। ভারী মাইডিয়ার লোক ছিলেন মিস্টার মজুমদার, এক কথায় কাজে অনুমতি দিয়ে দিয়েছিলেন। বাড়ির বাইরে পুলিশের জিপ দাঁড়িয়ে আছে, সেটা আগেই লক্ষ্য করেছি। আমরা বাড়ির দিকে এগিয়ে গেলাম। সামনের বারান্দায় একজন ইন্সপেক্টর দাঁড়িয়ে আছেন। বছর 40 বয়স। ফেলুদার দিকে হাত বাড়িয়ে বললেন, আপনার নাম অনেক শুনেছি, আমি ইন্সপেক্টর জ্যোতিষ সাহা। করমর্দন শেষ হওয়ার পর ফেলুদা বলল, কি ব্যাপার, কি বুঝলেন? ঘুমের মধ্যেই খুনটা হয়েছে যতদূর মনে হয়। কি দিয়ে মেরেছে? একটা ভোজালি, সেটা বুকেই ঢোকানো রয়েছে। ওটা নাকি মিস্টার মজুমদারের ঘরেই থাকতো। আপনাদের ডাক্তার এসেছেন কি? এই এলেন বলে। আসুন না ভেতরে। মিস্টার মজুমদারের শোবার ঘরটা বেশ বড়। আমি আর লালমোহন বাবু দরজার মুখেই দাঁড়িয়ে রইলাম। ফেলুদা ভেতরে গেল। মৃতদেহ সাদা চাদর দিয়ে ঢেকে ফেলা হয়েছে। আপনাকে একটা কথা বলে দিই। ফেলুদাকে একপাশে ডেকে নিয়ে বললেন জ্যোতিষ সাহা, আমরা তো যথারীতি ইনভেস্টিগেশন চালিয়ে যাব, তবে আপনি যখন এখানে রয়েছেন তখন আপনিও আপনার নিজের তরফ থেকে যা করতে চান করতে পারেন। কেবল আমাদের যা কিছু ফাইন্ডিংস পরস্পরকে জানালে বোধহয় কাজের দিক থেকে সুবিধাই হবে। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন, আর আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতেই পারবো না। সমীরণ বাবু এসেছেন ঘরে। তার মুখ ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো। ফেলুদা তার দিকে ফিরে বললেন, ব্যাপারটা তো আপনিই ডিসকভার করলেন। আগে হ্যাঁ, বাবা ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঠিক 5টার সময় উঠে গিয়ে বারান্দায় বসতেন। তারপর লোকনাথ চা এনে দিত। আজ 5:15 বাবাকে জায়গায় না দেখতে পেয়ে খটকা লাগলো। তারপরে বাবার শোয়ার ঘরে গেলাম। ঢুকেই দেখি এই কাণ্ড। এই খুন সম্বন্ধে আপনার কিছু বলার আছে? আপনার নিজের কোনো ধারণা হয়েছে এই সম্বন্ধে? ফেলুদা প্রশ্ন করতে করতে
ঘরটা পায়চারি করে দেখছে। কোনো কিছুই তার তীক্ষ্ণ দৃষ্টি এড়াচ্ছে না। কেবল একটা কথা বলার আছে, কি? ঘরে একটা জিনিস মিসিং। কি জিনিস? আমরা সকলেই কৌতূহলী দৃষ্টি দিলাম ভদ্রলোকের দিকে। অষ্টধাতুর একটা বালগোপাল। বললেন সমীরণ বাবু, এটা ছিল আমাদের নয়নপুর বাড়ির মন্দিরে অনেক দিনের সম্পত্তি এবং অত্যন্ত মূল্যবান জিনিস। কোথায় থাকতো এটা? ওই তাকের ওপরে, ভুজালিটার পাশে। সমীরণ বাবু ঘরের একটা শেলফের দিকে ইঙ্গিত করলেন। জ্যোতিষ সাহা বললেন, এমন একটা জিনিস সিন্ধুকে না রেখে বাইরে রাখা হতো কেন? তার কারণ বাবা রাত্রে ঘুমোতেন না, আর সঙ্গে রিভলভার থাকতো, তাই কোনো বিপদ আছে বলে মনে করেননি। তাহলে তো রবারি মোটিভ বলে মনে হচ্ছে। জিনিসটার দাম কত হবে? তা ৬০-৬৫ হাজার তো হবেই। সোনার অংশ বেশ বেশি ছিল। ফেলুদা খাটের পাশে টেবিল থেকে একটা পেন্সিল তুলে নিয়ে বলল, শীষটা ভাঙা এবং ভাঙা টুকরোটা পাশেই পড়ে আছে। আমি দেখলাম পেন্সিলের পাশে একটা ছোট্ট প্যাডও রয়েছে। ফেলুদা নিচু হয়ে প্যাডের উপর কাগজটা দেখছিল, তারপর বিড়বিড় করে বলল, ওপরের কাগজটা ছিঁড়েছে বলে মনে হচ্ছে। এবার ও আরো নিচু হয়ে টেবিলের চারপাশের মেঝেটা দেখতে লাগলো। তারপর মেঝে থেকে একটা কাগজ তুলে নিয়ে বলল, পেয়েছি। আমি দূর থেকেই বুঝলাম প্যাডের কাগজের ওপর কি যেন একটা লেখা রয়েছে। কাগজটা নিয়ে ভালো করে দেখে ফেলুদা সেটা সাহার দিকে এগিয়ে দিল। সাহা কাগজটা হাতে নিয়ে লেখাটা পড়ে চোখ কপালে তুলে বললেন, ২০। তাই তো লিখেছে ভদ্রলোক। আর যেভাবে মূর্ধন্যস্বয়ের পেটটা কাটা হয়েছে, মনে হয় তারপরেই মৃত্যুটা হয় এবং শীষ ভেঙে পেন্সিলটা হাত থেকে পড়ে যায়, আর কাগজটাও প্যাড থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে। কিন্তু ২০ কথাটা লেখার অর্থ কি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ছুরি দিয়ে মারা হয়েছে? সেটাই তো ভাবছি। ভ্রুকুটি করে বলল ফেলুদা। তারপর সমীরণ বাবুর দিকে ফিরে বলল, মিস্টার মজুমদারের ঘুমের ওষুধ কোথায় থাকতো জানতেন? ডাইনিং রুমে একটা বোতলের মধ্যে। দোকান থেকে এলেই লোকনাথ টিন ফয়েল ছিঁড়ে বড়িগুলো বার করে বোতলে রেখে দিত। সেই বোতলটা একবার আনতে পারবেন? সমীরণ বাবু ফিরে আসতে যেন একটু বেশি সময় লাগলো, আর যখন এলেন তখন ভদ্রলোকের মুখ আরো ফ্যাকাশে হয়ে গেছে। বোতল নেই। ফেলুদার ভাব দেখে মনে হলো সে যেন এটাই আশা করছিল। বলল, গত পরশু সন্ধ্যায় আমাদের সামনেই ভদ্রলোক 1 মাসের স্টক কিনলেন ওই ওষুধের। তারপর সাহার দিকে ফিরে বলল, এই বড়ির খান ত্রিশিক একসঙ্গে একজন মানুষকে খাওয়ালে তার মৃত্যু হতে পারে না? এটা কি বড়ি? ট্রফোলিন, অ্যান্টিডিপ্রেসেন্ট পিলস। তা নিশ্চয়ই হতে পারে। এবং তখন সে বড়িকে বিষ বলা যেতে পারে না? নিশ্চয়ই। তাহলে বিষ কথাটা একটা মানে পাওয়া যাচ্ছে, যদিও। ফেলুদার যেন খটকা লাগছে। একটু ভেবে বলল, যে লোককে খুন করা হচ্ছে সে যদি মরার পূর্ব মুহূর্তে কিছু লিখে যায়, তাহলে কিভাবে তাকে মারা হচ্ছে সেটা না লিখে সে যাকে আততায়ী বলে সন্দেহ করছে তার নামটাই লিখে যাবে নাকি? কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এক্ষেত্রে ভদ্রলোক যে সেটা করেননি সেটা স্পষ্টই দেখা যাচ্ছে। ভালো কথা, একবার বিয়ারা লোকনাথকে ডাকলে হতো না? ফেলুদা প্রস্তাবটা সমর্থন করে সমীরণ বাবুর দিকে চাইলেন। সমীরণ বাবু ইঙ্গিত বুঝে নিয়েই লোকনাথের খোঁজে বেরিয়ে গেলেন। ফেলুদার চোখ থেকে যে ভ্রুকুটিটা যাচ্ছে না সেটা আমি লক্ষ্য করেছিলাম। লালমোহন বাবু বললেন, ওই লোকনাথ 1:30 নাগাদ একবার দক্ষিণের বারান্দায় এসেছিল ওই মিস্টার মজুমদারকে ডাকতে, কিন্তু ওই মিস্টার মজুমদার তৎক্ষণাৎ যাননি। তার মানে আজকে তার নিয়মের কিছু ব্যতিক্রম হয়েছিল। সমীরণ বাবু ঘরে ফিরলেন। তার মুখ দেখেই বুঝলাম খবর ভালো নয়, কিন্তু যা শুনলাম ততটা তাজ্জব খবর আমি আশা করিনি।
লোকনাথকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? অবাক হয়ে জিজ্ঞেস করলো ফেলুদা। না, সে 1:30টার কিছু পর থেকেই মিসিং। চাকরেরা 2টো নাগাদ খেত, লোকনাথ খায়ওনি। কোথায় গেছে, কখন গেছে কেউ বলতে পারছে না। রজতবাবু তাকে কোথাও পাঠাননি তো? না, উনি কিছুই জানেন না। বললেন দুপুরে খাবার পর 1/2 ঘন্টা বিশ্রাম করেই উনি ঝাউবনে বেড়াতে যান। এটা ওর একটা বাতিক আছে, উনি দুপুরে ঘুমোন না। কথাটা যে সত্যি সেটা জানি, কারণ শুটিং এ লাঞ্চের ব্রেকের সময় আমি একবার ঝাউবনে গেছিলাম ছোট কাজ সারতে। তখন রজতবাবু ঝাউবন থেকে ফিরছিলেন। এই লোকনাথ বেয়ারা কতদিনের? বছর 4 আগে বেয়ারা রঙ্গলাল খুব পুরনো লোক ছিল। সে হঠাৎ হেপাটাইটিসে মারা যায়। লোকনাথ খুব ভালো রেফারেন্স নিয়ে এসেছিল, একটু লিখতে পড়তেও পারত। বাবার হবির ব্যাপারে রজতবাবুকেও সাহায্য করত। তাহলে তো মনে হচ্ছে ওকে খুঁজে বের করলেই আমাদের সমস্যার সমাধান হবে। আপনাদের টেলিফোনটা একটু ব্যবহার করতে পারি? নিশ্চয়ই। কিন্তু ওই মরার উপর খাড়ার ঘা কেন দেয়া হলো সেটা তো বুঝতেই পারছি না ফেলুবাবু। চুরি যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো সে কাজটা 30টা বড়ি খাইয়ে বেহুশ করেই করা যায়। তাহলে আবার ছোড়া কেন? মনে হয় শুধু বড়িতে এতটাই নিশ্চিন্ত হতে পারেননি। হয়তো যে সময় মূর্তিটা চুরি করতে এসেছিল সেই সময় মজুমদার বাবু একটু নড়াচড়া করছিলেন। বড়ির অ্যাকশন হতে তো সময় লাগে। এই নড়াচড়া দেখেই ঘাবড়ে গিয়ে ছড়াটা মারা হয়েছে এবং তারপর মূর্তিটা সরানো হয়েছে। কিন্তু তাহলে ওই বিষটা কখন লেখা হলো? সেটা অবশ্যই ছোড়া মারার আগেই হয়েছে, যখন মজুমদার বাবু প্রথম বুঝেছেন যে তাকে কিছু একটা খাইয়ে বেহুশ করার চেষ্টা হচ্ছে। লেখাটা লিখেই উনি অন্তত সাময়িকভাবে সংজ্ঞা হারান। এছাড়া আর কোনো সমাধান আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেলুদা যে খুশি নয় সেটা আমি বুঝতে পারছিলাম। সাহা ইতিমধ্যে ঘরে ফিরে এসেছিলেন। বললেন, আমার কাছে ইট সার্টেনলি মেক সেন্স। যাকে আমি লোক লাগিয়ে দিয়েছি। ইতিমধ্যে অবশ্যই আমার অন্য কাজও চালিয়ে যেতে হবে। আমি এ বাড়ির এবং ফিল্মের দলের সকলকেই জেরা করতে চাই। এই একটা কথা, ফিল্মের দলের মধ্যে সকলের কিন্তু বাড়ির উত্তর দিকের বাথরুম ব্যবহার করার অধিকার ছিল না। সেই অধিকার ছিল পরিচালক পুলক ঘোষালের, ক্যামেরাম্যান সুদেব ঘোষ, রায়না, ভার্মা আর আমার। তাহলে শুধু তাদেরই জেরা করা হলো? মানে আমাকেও? ধরা গলায় প্রশ্ন করলেন লালমোহন বাবু। তা তো বটেই। সুযোগ যাদের ছিল তার মধ্যে আপনি তো একজন বটেই। এছাড়া আছে বাড়ির লোক। ভদ্রলোক সমীরণবাবুর দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। সমীরণবাবু বললেন, অর্থাৎ আমি, রজতবাবু, চাকর বাহাদুর আর রান্নার লোক জগদীশ। ভেরি গুড।